শর্মিষ্ঠা পানলি যতটা দোষী ততটাই বা তার থেকেও বেশি দোষী শর্মিষ্ঠা পানলির বাবা মা। अभी बहुत सारे लड़ना बाकी है। आज जिंदगी का नाम है संघर्ष। उसको लड़ते रहो, हिम्मत से काम करते रहो। अब बोल ना मैडम। हम जानबूझ के एक गंदा धर्म जो ईश्वर ने बनाया, जो एक झुमरा पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। দেখো, তৃণমূলের ঔরসে জন্ম হওয়া কিছু কিছু প্লাস্টিক ফাটা মাল আছে, যাদের মধ্যে রিজু দত্তও অন্যতম। তো এই রিজু দত্তকে নিয়েও কথা হবে। একটা ভিডিওতে আসলে সবাইকে নিয়ে বলা তো সম্ভব নয়, তাই এক এক করে চাটন হবে। তো আজকের ভিডিওটা হবে রিজু দত্তকে নিয়ে। রিজু দত্তের মহান কিছু বাণী, আর পশ্চিমবঙ্গের পুলিশের অতি সক্রিয়তা, এবং আমাদের যে রাজ্যের জুনিয়র ডক্টররা আছে যাদেরকে নিয়ে আমাদের রাজ্য সরকার তাদের যে একটা সংগঠন আছে, ওই সংগঠনটাকে ভাঙার জন্য কী ধরনের পদক্ষেপ নিচ্ছে সেগুলো নিয়েও কথা হবে। আর ডাক্তারদের সাথেও যে রাজনীতি চলছে সেটা নিয়েও কথা হবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। ये बड़ी अच्छी बात कही आप। দেখো, শর্মিষ্ঠা পানলি নামে একটা মেয়ে, তোমরা সবাই জানো যে সে একটা পোস্ট করেছিল। সে পোস্টে মুসলমানদের একজন ধর্মগুরু তাকে নিয়ে দুটো কথা বলেছিল, পরে সে ক্ষমাও চেয়ে নেয়। আর পোস্টটা করেছিল পাকিস্তান বিরোধী পোস্ট। সে পরে ক্ষমা চেয়ে বলে যে আমার ওই ধরনের পোস্ট করা উচিত হয়নি, বা আমি পশ্চিমবঙ্গের যে মুসলিম সম্প্রদায় আছে তাদের ভাবাবেগকে আঘাত করার জন্য কিছু বলিনি। তার টার্গেট ছিল যে পাকিস্তানের যে সন্ত্রাসবাদী জঙ্গিরা, এরা যে ভারতে নিরীহ মানুষদের উপরে যে হামলা করে, সে হামলা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে সে একটা ভুল করেছিল, পরে ক্ষমা চেয়ে নিয়েছে। তো এইরকম যে প্লাস্টিক ফাটা তৃণমূলের কিছু মাল আছে, সেগুলো এখন ধোয়া তুলসী পাতার মতো মানুষের সামনে এমনভাবে সেটাকে প্রচার করার চেষ্টা করছে যেন সে বিশাল বড় একটা দোষ করেছে। পশ্চিমবঙ্গের পুলিশ রাস্তায় টাকা তোলা বাদ দিয়ে 1500 কিলোমিটার দূরে গুড়গাঁও থেকে তাকে গিয়ে অ্যারেস্ট করেছে। মানে পশ্চিমবঙ্গ পুলিশের কি জোর, এত সক্রিয়তা এদের আর অন্য কোথাও দেখা যায় না। এদের তৃণমূলের নেতারা যে চুরি করছে, তৃণমূলের নেতারা যে লোকেদের মা বোনকে তুলে গালাগালি করছে, সন্দেশখালিতে যে রাত্রিবেলা 2টোর সময় মেয়েদেরকে ডেকে নিয়ে গিয়ে পিঠা বানানো হচ্ছে, সন্দেশখালিতে কার ঘরে নতুন বিয়ে হলে তার বউটা দেখতে ভালো নাকি খারাপ, তৃণমূল নেতার পার্টি অফিসে তাকে ছেড়ে দিয়ে আসতে হবে, সেগুলো দেখার সময় কলকাতা পুলিশের চোখটা পুরো পুড়ে গেছে। আর এইসব যে প্লাস্টিক ফাটা নেতারা, এরা তখন কিছু বলতে পারে না, তখন এদের বলার কোনো জায়গায় থাকে না। তো এরা যখন কোনো একটা দলকে বেশিভাবে শোষণ করে, যেরকম মুসলিম সম্প্রদায়কে এরা এত পরিমাণে শোষণ করতে ব্যস্ত, তো তাদের ধর্মীয় ভাবাবেগে একটুখানি আঘাত লাগলে এদের গাঁড় ফেটে পুরো চৌচির হয়ে যায়। শর্মিষ্ঠা পানলি যতটা দোষী ততটাই বা তার থেকেও বেশি দোষী শর্মিষ্ঠা পানলির বাবা মা। একদম দাদা, ঠিক কথা বলেছো। শর্মিষ্ঠা পানলির বাবা মা সব থেকে দায়ী, কারণ তাকে জন্ম দিয়েছে। কিন্তু তোমার বাবা মাও ঠিক সঠিকভাবেই দায়ী এইরকমভাবে। কারণ যখন অনুব্রত মণ্ডল একজনের বাবা মা এবং স্ত্রী তুলে গালাগালি করলো, তাদের ধর্মগুরু মুসলিমদের, তিনি কবে মারা গেছেন, সে মেয়েটা পরে ক্ষমা চাইলো, তাকে পুলিশ অ্যারেস্ট করলো। আর অনুব্রত মণ্ডল যখন আইসির মা, বোন, বউ এদেরকে নিয়ে যখন উল্টোপাল্টা কথা বললো, উল্টোপাল্টা গালিগালাজ করলো, একজন উর্দিধারী পুলিশকে রাত্রিবেলা ফোন করে ওকে এতগুলো কথা শোনালো, তখন তোমাদের দল কী করলো? 4 ঘন্টা সময় দিল, খালি শুধু ক্ষমা চাইতে হবে, আর কিচ্ছু নয়। তখন তোমার মুখে মনে হচ্ছে কুকুরের বিচির লাগানো ছিল, তাই তুমি শুনতে পাওনি, বা তোমার কানের ভেতরে কুকুরটা হেগে দিয়েছিল, তাই তোমার কান বন্ধ হয়েছিল। এখন শর্মিষ্ঠা পানলির মা হচ্ছে তাকে জন্ম দিয়ে ভুল করেছে, তার বাবা তাকে জন্ম দিয়ে ভুল করেছে, আর তোমার বাবা মাও তোমায় জন্ম দিয়ে ভুল করেছে। তা না হলে তোমার মতো একটা ছেলে এরকম ক্যামেরার সামনে এসে একটা বাচ্চা মেয়ের কথা নিয়ে এখানটায় বলতে এসছো, লজ্জা করে না? অনুব্রত মণ্ডলের সময় কোন গর্তে লুকিয়েছিলে? দিদির শাড়ির তলায় লুকিয়েছিলে? ছোট লোকের বাচ্চার মতো কথা বলে। আমার যদি এরকম একটা মেয়ে থাকতো তাহলে আমি শুধু ত্যায্য পুত্রই করতাম না, আমি ওর শেষকৃত্য করে দিতাম। এরকম মেয়ে থাকার থেকে না থাকা ভালো। আমার যদি এইরকম ছোট লোকের বাচ্চার মতো একটা ছেলে থাকতো না, তার গলায় পা তুলে আমি তাকে জন্মাবার সময় মেরে ফেলতাম। তার কারণ হচ্ছে এইরকম প্লাস্টিক ফাটিয়ে আমি জন্ম করতাম না, আমি দামি প্লাস্টিক ইউজ করতাম, একে জন্মই দিতাম না। মারা এইরকম যে রাজনীতিবিদরা, এরা এতটা পরিমাণে ঢ্যামনা হয় যে এরা পেছন চেটে চেটে গুটাও পর্যন্ত সাফ করে দেয়। দিদির আদর্শে এরা এতটাই অনুপ্রাণিত যে এরা প্রকাশ্য সভায় দাঁড়িয়ে মিথ্যে মিথ্যে কথা বলে, এবং একটা দলকে পুরো শোষণ করার জন্য আর একটা দলকে কীভাবে ছোট করতে হয় সেটা এদের থেকেই শিখতে হবে। এরা হচ্ছে জাত ছোট লোক, এদের ছোট লোকই সবার সামনে চলে এসছে, তাই এদের পালাবার আর কোনো পথ নেই। এখন তো কোনো কিছু করে একটুখানি হাওয়ায় ভেসে থাকতে হবে, তাই না? তাই এরা এরকম করছে। মাদারের বাচ্চা। আজকে বিজেপি এমন একটা পরিস্থিতি তৈরি করেছে ভারতবর্ষে, যেখানে এইসব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভাবে যে যদি মুসলমানকে গালাগাল দেওয়া যায়, যদি ইসলাম ধর্মকে গালাগাল দেওয়া যায়, যদি ইসলাম ধর্মে বিশ্বাসী মানুষের ভাবাবেগে আঘাত দেওয়া যায়, তাহলে আমাদের লাইক বাড়বে, আমাদের শেয়ার বাড়বে, আমাদের ফলোয়ার বাড়বে, টুইটারে
তবে বিজেপি কি করেছে না করেছে আমরা তা জানি না, কিন্তু কলকাতার রাস্তায়, খোদ কলকাতার রাস্তায় যেখানে মুখ্যমন্ত্রী থাকে সেই রাস্তায় রক্তগঙ্গা বইয়ে দিয়েছে। তখন তোমাদের কোন গর্তের ভেতরে তোমরা লুকিয়েছিলে তোমরা দেখতে পাওনি? এটা সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত নয়। আমরা যে ভগবানের পুজো করি, আমরা যে ভগবানকে মানি, আমরা যে ভগবানকে বিশ্বাস করি, আমাদের সেই বিশ্বাসে যখন একটা সম্প্রদায় আঘাত করছে তখন তোমাদের মুখে মনে হচ্ছে দাদুর বিচি ভরা ছিল তাই তোমরা কোনো কিছু বলতে পারো না। তোরা কোনো রকমের তোদের সম্প্রদায়ে লেখা আছে কি, তোদের কোন বাপ ঠাকুরদা বলে গেছে, তোরা করছিস কর, কিন্তু সাধারণ মানুষকে তোরা এইভাবে হ্যারাস করবি, তোরা এইভাবে অপমান করবি? যাকে তারা মাতা বলে, গোমাতা, তার রক্তের উপর দিয়ে একটা মানুষকে হেঁটে যেতে হচ্ছে। শালা শুয়োরের বাচ্চা না হলে তোদের মতো মানুষকে জন্ম দেয় কেউ? ये देख रहा है जूता, ये जूता आए मेरे सामने वो सटासट वो सटा। এই তৃণমূল দলের যে রত্ন আছে অনুব্রত মণ্ডল, সে যখন আইসির মা বউকে তুলে গালাগালি করছিল তখন মনে হচ্ছে এরাও বলতে ছাড়েনি যে অনুব্রত মণ্ডলের বাবা মা তাকে জন্ম দিয়ে ভুল করেছে। যখন ফিরহাদ হাকিম বলেছিল যে যারা হিন্দু হয়ে জন্মেছে তারা হচ্ছে দুর্ভাগ্যবান, তখন ফিরহাদ হাকিমের বাবা মা তাকে জন্ম দিয়ে ভুল করেনি। যখন এই রিজু দত্ত যখন প্রকাশ্য সভায় বলেছিল অভয়ার কেস নিয়ে, তখন রিজু দত্তের বাবা মাকে জন্ম দিয়ে ভুল করেনি, শুধু জন্ম দিয়ে ভুল করেছে শর্মিষ্ঠা পানুলিকে, যে দেশের প্রতি ভালোবাসা দেখিয়েছে। তোরা দেশপ্রেম শেখাচ্ছিস? তোরা তো 26,000 লোকের ঘর দুয়ার সব পেঁচার জন্য ধৈর্য ধরে বসে আছিস, এত লোকের থেকে টাকা কামিয়েছিস, লজ্জা করে না এখনো পর্যন্ত সেই দলের হয়ে বলছিস? তোদের মতো ছোট লোক, তোদের মতো চামার আর এই পৃথিবীতে দুটো জন্ম হবে কিনা ঠিক নেই। অ্যাকচুয়ালি ভুল তো তোদের বাবা মা করেছে, কারণ তোদেরকে জন্ম দিয়েছে। তোদেরকে জন্ম দেওয়াটা তাদের জীবনের সব থেকে বড় পাপ ছিল, পাপ। এই পাপ গঙ্গায় স্নান করলেও যাবে না। सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आप लोग कोई भी प्रमोट करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। যখন আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি যখন বলেন যে এইরকম একটা গন্দা ধর্মকে আমরা মানি না, বিজেপি একটা ধর্ম তৈরি করেছে, আরে হিন্দু ধর্ম হচ্ছে পুরো ভারতবাসীর, পুরো সনাতনী সমাজের হিন্দু ধর্ম, সেই ধর্মটাকে একটা গন্দা ধর্ম বলেছে। বিজেপি না হয় হিন্দুদের নিয়ে রাজনীতি করে, তোরা তো শালা মুসলমানের গু চেটে বেড়াস। তোদের মতো এত শুয়োর বড় বড় কুকুর, যারা গু খাওয়া কুকুর হয়, তারা হচ্ছিস তোরা। তার কারণ হচ্ছে মমতা ব্যানার্জি নিজে বলেছিল এই গন্দা ধর্মকে মানি না, আর এখন তোরা বলছিস যে শর্মিষ্ঠা পানুলির বাবা মা জন্ম দিয়ে তাকে ভুল করেছে। তাহলে মমতা ব্যানার্জির বাবা মাও তো তাকে জন্ম দিয়ে ভুল করেছে, তার কারণ তার মুখ থেকে না হলে হিন্দু ধর্মটাকে গন্ধ ধর্ম হিসাবে আমরা শুনতে পেতাম না। তোর মতো ছোট লোক, তোর মতো এত নিচু মানসিকতা, তোর মতো এরকম একটা ছেঁচড়া যুবক নয়, তোরা আধেড়া বয়স পেরিয়ে গেছে, তোর মতো মানুষ, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তুই একটা কাজ কর, মুখ্যমন্ত্রীর ঘরের সামনে গিয়ে শুয়ে থাক। যদি তোর জন্য তুই একটা হাড্ডি মুখ্যমন্ত্রী ম্যানেজ করে রাখে, সেগুলো খেয়ে তো তোদেরকে দিন কাটাতে হবে, তাই না? এরা ডাক্তার, এরা সব কটা চোরটা চিটিংবাজ বদমাস, এক নম্বরের বদমাস। না, এরা ডাক্তার নয়, এরা হচ্ছে চোরটা চিটিংবাজ। আর তৃণমূলের যত নেতা আছে, যত মুখপাত্ররা আছে, ওরা সব সতী সাবিত্রী, ওরা সাবিত্রী সত্যবানের সব ছেলে মেয়েরা। এরা হচ্ছে প্রত্যেকটা মানুষ হচ্ছে একদম সৎ, একদম পবিত্র। এদের মতো এত ভদ্রবান মানুষ, এদের মতো এত মা বোনেদের প্রতি সম্মান জ্ঞাপনের মানুষ, এইরকম মানুষ পৃথিবীতে আর দুটো নেই। এদের মতো ছোট লোক চামার আর দুটো নেই। এরা হচ্ছে ডাক্তারকে অপমান করে। এরা অসুস্থ হলে কোন বাপের কাছে যায়, বা এর বাপ মনে, এর ফ্যামিলিতে যে ডাক্তার আছে, এই 3 জন ডাক্তারকে অপমান করা মানে তোর ফ্যামিলির যত ডাক্তার আছে তাদেরকে অপমান করা। তোরা শরীর খারাপ হলে কোথায় যাবি? তৃণমূল কোম্পানির যে সিভিক পুলিশ আছে, সেই পুলিশ যখন একটা আমাদের দিদিকে নির্যাতন করে খুন করেছিল, তখন তোদের মুখে মনে হচ্ছে ওই প্লাস্টিকগুলো আটকানো ছিল। না হলে তুই সবার প্রথমে এসে এই সিভিক পুলিশের নামে বিরোধিতা করতিস। যখন আজকে রাস্তায় মানুষকে সিভিক পুলিশ ধরে মারছে সামান্য কটা টাকার জন্য, যখন এই সিভিক পুলিশরা রাস্তায় গাড়ি আটকে গাড়িগুলোকে হ্যারাস করছে, তখন তোর মুখে মনে হচ্ছে ওই প্লাস্টিক লাগানো ছিল, তখন তুই দেখতে পাসনি। এখন ডাক্তাররা চিটিংবাজ হয়েছে আর তোরা সব সতীর ছেলে সেজেছিস, তাহলে শুয়ারের বাচ্চা সব। এই 3টে বাঁদর তো গেছিল হাইকোর্টে, হাইকোর্ট তো জুতো মেরে ওদের অ্যাপ্লিকেশনই গ্রহণ করেনি, খারিজ করে দিয়ে। একদম ঠিক। এই 3টে বাঁদর গেছিল হাইকোর্টে, হাইকোর্ট কিন্তু এদের যে আপিল সেটাকে গ্রহণ করেনি। সেই রকম ভাবে তোদের যে মুখ্যমন্ত্রী, তোদের যে চুরি করা শিক্ষকরা আছে, ওদেরকে বসিয়ে পয়সা দিতে চেয়েছিল। তারাও কিন্তু সরকারি চাকরি করতো, তারা কিন্তু চুরি করে চাকরি পেয়েছিল। আর এই যে 3 জন ছাত্র আছে, এরা কিন্তু নিজের মেধার যোগ্যতায় ওই সরকারি ওইখানটায় প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। তোর মতো 2-4টে কাঁচা খিস্তি দিয়ে তৃণমূলের মুখপাত্রর পদ গ্রহণ করেনি, ওরা নিজেদের যোগ্যতায় তাদের পদ পেয়েছে। তাই তারা হাইকোর্টে গেছিল, যেরকম তাদের আপিলগুলো গ্রহণ করেনি, সেরকম তোদের মুখ্যমন্ত্রী যে তাদেরকে বসিয়ে টাকা দিতে চেয়েছিল, বিচারপতি অমৃতা সিনহা মা দুর্গার মতো তোদের মুখ্যমন্ত্রীর পেছনে লাথি মেরেছে, সজোরে লাথি মেরেছে।
তাই তোদেরও মুখে মুতে দিয়েছে ওরা। কেস তো বহু দূরের কথা, সরকারি চাকরি করতে হলে গাজলে যেতে হবে। যদি যেতে না চাও, ধর্ণা করো আর যাই করো, তোমায় যেতে হবেই। আর যদি যেতে না চাও, তোমার মতো লাটের ভাট আমাদের দরকার নেই, তোমার মতো জালি ডাক্তার চোরটা চিটিংবাজ আমাদের দরকার নেই, কাজ থেকে ইস্তফা দাও, বেরিয়ে যাও। একটা প্রতিবাদ করেছিল ওরা প্রতিবাদ করে একটা বিচার চেয়েছিল, তখন এরা নাকি জালি ডাক্তার হয়ে গেল। তো তোদের যদি এত মানে ভালো সোর্স থেকে থাকে, এরা যদি জালি হয় তো এদেরকে বাড়ি করে দে না। তোদের যদি এত অকাত থেকে থাকে তাহলে এদেরকে কেন ভয় পাচ্ছিস, এদেরকে কেন সরাতে গেলি? তোদের মতো এত নির্লজ্জ মানসিকতার মানুষ যারা ক্যামেরার সামনে এসছে, তোদের যে চরিত্রগুলো সেগুলো মানুষ কিন্তু বুঝতে পারছে রে। তোদের যে মানসিকতাটা কেমন, বা তোদের রুচি, বা তোদের পারিবারিক যে জ্ঞান, বা তোদের পরিবার কেমন, তোদের বাবা মা এরা কেমন, এদের যে মানসিকতাটা কেমন ছিল, সেগুলো সব কিছুই মানুষ বুঝতে পারছে। তোরা কিন্তু খুব ভালো ফ্যামিলির ছেলে নস। যদি ভালো ফ্যামিলির ছেলে হতিস তাহলে কখন তৃণমূলে যেতিস না। আর এরা যদি চোর জালিয়াত হয়, তোদের মুখ্যমন্ত্রী হচ্ছে সব থেকে বড় জালিয়াত। কারণ তিনি ওকালতি করেছেন, তিনি বিএ পাস করেছেন, তিনি এমএ করেছেন, তিনি মাস্টার ডিগ্রি করেছেন, তিনি সব কিছুই করে নিয়েছেন। শুধু তিনি ইংলিশ বলতে পারেন না, তিনি হিন্দি বলতে পারেন না, তিনি বাংলাটাও গুছিয়ে বলতে পারেন না। তার এত প্রতিভা, সব থেকে বড় জালি তো তোদের মুখ্যমন্ত্রী। আর তুই কত বড় জালি সেটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝিয়ে দেবে। হয় চাকরি থেকে পদত্যাগ করো, বেরিয়ে যাও, আর নাহলে কাজলে যাও। না, সরকারি চাকরি করবে আর বদলি হবে না, এটা কি মামার বাড়ি এদের? এই যে তিনটে পচা মাল, দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া, এগুলো তো সব অতিবাম সংগঠন করা মাল। দেখো, মুখ্যমন্ত্রী যখন আমাদের পশ্চিমবঙ্গটাকে সামলাতে ব্যস্ত, বামফ্রন্ট আমলে হয়েছিল 2 লক্ষ কোটি টাকা ধার, এখন সে ধার পেরিয়ে 12 লক্ষ কোটিতে গিয়ে পৌঁছেছে। তো তোদের মুখ্যমন্ত্রী যদি ধার করেই চালাবে, সে যদি নাই চালাতে পারছে, তাহলে তোদের মুখ্যমন্ত্রীকে আগে বল ইস্তফা দিতে। তোদের মুখ্যমন্ত্রীকে বল তাদের পথ ছেড়ে সোজা বেরিয়ে যাও। যখন তুমি একটা ইংলিশ বলতে পারো না, যখন তুমি একটা মানে সেন্টেন্স বলতে গেলে তোমাকে 7বার ভাবতে হয় যে আমি কি বলবো, এটা নিয়ে ট্রোল হবে, তাহলে সেরকম মুখ্যমন্ত্রী থাকার থেকে না থাকা ভালো। পশ্চিমবঙ্গ বিনা মুখ্যমন্ত্রীতেও যেরকম চলবে, আর মুখ্যমন্ত্রী থাকলেও সেরকম চলবে। আর এরা আমাদের সহকর্মীর সাথে অন্যায় হয়েছে করতে গিয়ে অভয়ার লাশের ওপর দাঁড়িয়ে কিউআর কোডে ব্যবসা করে কোটি কোটি টাকা নিজেদের পকেটে ঢুকিয়েছে। সে টাকার হিসেব এই চোরটা বদমাশ এখনো দিতে পারেনি। এরা যে চোরটা বদমাস, এরা হচ্ছে এই হিসাবটা দিতে পারেনি। আর তৃণমূল কংগ্রেস যে 8,000 জন শিক্ষক অনিয়ম করে ওরা যে চাকরি করছে, 8,000 জনের টাকা কি পার্থর খাটের তলা থেকে পাওয়া গেছে? সে 8,000 জনের যে টাকার হিসেব বা লিপস অ্যান্ড বাউন্সের যে টাকার হিসেব, সেটাও তো আজ পর্যন্ত অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জি দিতে পারেনি। তুই দিবি? তাহলে তুই এদেরকে কেন চিটিংবাজ বলছিস? যারা ডাক্তার, যারা আমাদেরকে সেবা করে, যারা আমাদের জন্য তাদের নিজেদের জীবনটাকে বলিদান দেয়, তুই তাদেরকে নিয়ে এত খারাপ কথা বলছিস? এরা চোরটা চিটিংবাজ। আর তোদের মুখ্যমন্ত্রী সতী এতগুলো লোকের যে চাকরি খেয়ে বসে আছে, সালা ঘাটের মরা সবগুলো জেলে পচে মরছে, সেগুলোকে তোরা দেখতে পাচ্ছিস না? যখন পার্থ চ্যাটার্জির খাটের তলা থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল, অর্পিতার ফ্ল্যাট থেকে 10 কিলো সোনা উদ্ধার হয়েছিল, তখন তোরা কোন জঙ্গলে পচে মরছিলি? তখন তোদের মুখে মনে হচ্ছে কোলো বাটানো ছিল। তোরা তখন বুঝতে পারিসনি কি বলবো। যদি চাকরিটা চলে যায়, আমার মুখপাত্রের চাকরিটা চলে যাবে, তাই তোরা চুপ করেছিলি। এখন তোদের মুখ থেকে বুলি বেরিয়েছে না? যখন অভয়া মারা গেছিল, যখন তোদের পুলিশ দাঁড়িয়ে আরজিকরের সব জিনিসপত্র ভাঙাভাঙি হতে দেখছিল, আরজিকর হসপিটালকে তছনছ হতে দেখছিল, তখন তুই কোথায় ছিলি? তখন তুই কোন জঙ্গলে ঢুকেছিলি? তাহলে ছোট লোকের মতো সব এসে ইন্টারভিউ দেয়। এদেরকে যেসব মানে সাংবাদিকরা ইন্টারভিউ এদের নিতে যায় না, সেই সাংবাদিকদের উচিত এদেরকে ঠাঁটিয়ে দুটো করে চড় মারা, আর কিচ্ছু নয়। এদেরকে চড় মেরে এদেরকে সাহায্য করলে তবেই আমাদের পশ্চিমবঙ্গটা ঠিক হবে, নাহলে গাধার গাঁড়ে চলে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। মুসলিমদের এই যে ঈদ, বকরি ঈদ, ওদের যে রোজা রাখে, ওগুলোতে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কি বার্তা দিতে চান? তোদের যে তৃণমূলের নেতা, সে একজন বাংলাদেশিকে নিয়ে সেখানটায় এসে দক্ষিণ 24 পরগনায় সে তাকে নিয়ে ঘোরে, তার খুব ভালো বন্ধু। তো তখন তোদের ভাবাবেগে আঘাত হয় না? তখন আমাদের পশ্চিমবঙ্গের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় না? এগুলো তোদের চোখে দেখা যায় না। এগুলো দেখতে গেলে তোদেরকে চশমা নিতে হবে। তুই যে চশমাটা পরে আছিস তার পাওয়ারটা কিন্তু অনেকটাই কম। হ্যাঁ, তোকে তুই দিয়ে বললাম, কারণ তোর এটাই হচ্ছে পাওনা। আর এদের যে বদলি হয়েছে সেটা যে সম্পূর্ণ আইনসম্মতভাবে হয়েছে, সেটা তো প্রমাণ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। পশ্চিমবঙ্গে যে কত কিছু আইনসম্মতভাবে হয়, আইনসম্মতভাবে পুলিশরা হচ্ছে হাওড়ার ব্রিজের উপর থেকে টাকা তোলে, আইনসম্মতভাবে তৃণমূলের কাউন্সিলর, তৃণমূলের এমএলএরা মালদাতে, মুর্শিদাবাদ এগুলোতে হামলা করায়, আইনসম্মতভাবে আমাদের মুখ্যমন্ত্রী বসিয়ে পয়সা দেবে বলে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীকে সাধারণ জনগণের টাকা, সেটাও আইনসম্মতভাবে। এবং আইনসম্মতভাবে মুখ্যমন্ত্রী অতিরিক্ত শূন্যপদ করে চোরেদেরকে সেখানটায় চাকরি দেবে বলে, সেটাও কিন্তু আইনসম্মতভাবে। এই সরকার
পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু করে প্রত্যেকটা জিনিস কিন্তু আইনসম্মতভাবে। এই আইনগুলো কিন্তু রিজু দত্তের মতো লোকেরা এরা সব বানিয়েছে। এই আইন কিন্তু ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর এরা কিন্তু বানাননি। शर्म करो, भगवान से डरो भोसड़ी वालों। পশ্চিমবঙ্গের যে নেতাদের যে এত সৎ চরিত্র বা এরা যে এত সতী, তো এটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।